আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্ন সংবাদে। আপনাদের সাথেই আছি আমি সালিহা পারভিন সাথী। দর্শক, গণভবনে যুব মহিলা লীগের 22তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। বাংলাদেশ ভালো থাকো, সুস্থ থাকো এবং সংগঠনটা মনোযোগের সাথে করো। আর আমার এই নীতি আদর্শগুলি মানুষের কাছে তুলে ধরা, আর এই অত্যাচারের কাহিনী বলে ওদের সম্পর্কে মানুষকে সজাগ করা, সচেতন করা, এটাই তোমাদের কাজ। সবাই ভালো থাকো, আবার দেখা হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দর্শক, এতক্ষণ দেখছিলেন যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যের অংশবিশেষ। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে অনির্দিষ্টকালে সর্বাত্মক কর্মবিরতি পালন করছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা। বন্ধ আছে শিক্ষা কার্যক্রম। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, বুয়েট সহ দেশের ৩৯টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ৩ দাবিতে ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তবে এটি বাস্তবায়নে কঠোর অবস্থানে সরকার। ১ জুলাই চালু হওয়া প্রত্যয়ের বিরুদ্ধে শিক্ষকদের আপত্তির পাল্টা যুক্তি দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। সরকারের উচ্চ পর্যায়ে বৈঠকের কথা থাকলেও এখনও তা অনুষ্ঠিত হয়নি। এদিকে বেগবান হচ্ছে ছাত্র সমাজের কোটা বিরোধী আন্দোলন। কোটা পদ্ধতি বাতিলে ছাত্ররা বিকেল ৩টা থেকে সারা দেশে বাংলা ব্লক সর্বাত্মক অবরোধ কর্মসূচির ঘোষণা করেছে। 2015 সালে সরকার সিদ্ধান্ত নিয়েছেন, সে সুপারগ্রেড অর্থাৎ সিনিয়র সচিব মর্যাদার পদটি আমরা চাচ্ছি। আরেকটি হলো স্বাধীন শিক্ষা কমিশনের আওতায় স্বতন্ত্র বেতন স্কেল, উচ্চতর স্বতন্ত্র বেতন স্কেল, যারা আমাদের আশেপাশে দেশগুলোতে যেগুলো আছে। দর্শক, শিক্ষক আন্দোলনের সর্বশেষ তথ্য জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান ও আরিফুল ইসলাম। আমরা শুরুতেই চলে যাব সাকিবুরের কাছে। সাকিব, শিক্ষকদের কর্মবিরতি তো এখনও চলমান, এমত অবস্থায় সরকারের পক্ষ থেকে আলোচনা কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা আমাদের জানাবেন। সাথী, আসলে শিক্ষকরা যে কর্মবিরতির আন্দোলন করছে সেটি এখনও চলমান রয়েছে এবং তারা আশা করছেন সরকারের উচ্চ পর্যায় থেকে খুব দ্রুতই তাদের সঙ্গে বৈঠক করা হবে। শিক্ষক ফেডারেশনের যিনি মহাসচিব রয়েছেন, আমরা নিজামুল হক ভূঁইয়া স্যারের সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলছেন যে তারা আশা করছেন দ্রুতই হবে, যেহেতু বৃহস্পতিবার একটি আলোচনার কথা ছিল, তার পরবর্তীতে সেই আলোচনাটি হয়নি। কারণ পদ্মা সেতু প্রকল্পের কাজে প্রধানমন্ত্রী মাওয়া প্রান্তে গিয়েছিলেন, সেখানে সড়ক পরিবহন ও সচিবমন্ত্রী তিনিও ছিলেন, যার ফলে তাদের এই দিনের যে কার্যক্রম সেটি আসলে হয়নি। তবে তারা আশা করছেন খুব দ্রুতই তাদের এই সাথে সরকারি উচ্চ পর্যায়ের একটি বৈঠক হবে। বৈঠকে সিদ্ধান্ত আসলে পরে তারা তাদের সিদ্ধান্ত জানাবেন। আমরা একটু সেই বিষয়ে জানবো। শিক্ষকরাই সেই 6টি পদ দেওয়ার কথা ছিল, সেই সিনিয়র শিক্ষকের পদটি আমরা অদ্যাবধি পাই নাই। ঠিক আছে, আর আপনাদের আন্দোলনটা কতদিন চলবে? আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে 303টা প্রতিষ্ঠান তো পাচ্ছে, তাদের এখানে এনেছে, তো আপনাদের সমস্যা 303টা প্রতিষ্ঠান আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কি এক হলো? বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আত্মমর্যাদা নিয়ে থাকতে চায়, আর বিশ্ববিদ্যালয়ের আত্মমর্যাদা নিয়ে আছে, আত্মমর্যাদা নিয়ে থাকবে। আমরা তা কাদের জন্য আন্দোলন করছি? আমাদের উত্তরসূরি যারা আসবে, আমাদের পূর্বসূরিরা আমাদের জন্য করে গিয়েছে, রক্ত দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, জাতি গঠনে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্বৈরাচার বিরোধী গণতন্ত্রের জন্য শিক্ষকরাই সবচেয়ে বেশি আন্দোলন করেছে। আমরা মনে করি যে এটাও আমাদের একটা গণতান্ত্রিক আন্দোলনের একটা অংশ। যে ধন্যবাদ। আসলে যেমনটি শুনছিলেন যে যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি আদায় হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে। তো আমাদের আরেক সহকর্মী রয়েছেন আরিফুল ইসলাম, আমরা সরাসরি চলে যাব বরিশালে। আরিফ, জানাবেন বরিশালে শিক্ষকদের আন্দোলনের কি অবস্থা, তারা কি আলটিমেটাম দিচ্ছে? হ্যাঁ,
জি সাকিব, আসলে ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটি আপনি বলছেন যে সারা দেশের ন্যায় আসলে বরিশাল বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেই পেনশনের যে বিষয়টি সেটি নিয়ে কিন্তু শিক্ষকদের অবরোধ চলছে, আর এই অবস্থা কিন্তু আজকে দীর্ঘদিন যাবতই চলছে। আর আজকে যে সদ্য ঘটনাটি সেটা হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল বিএম কলেজের যে শিক্ষার্থী রয়েছে তারাও কিন্তু একসাথেই একই যোগে তারা কিন্তু কোটা আন্দোলন করছে। আমি যেটি একটু আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে একদিকে কোটা আন্দোলনের কার্যক্রম চলছে, অপরদিকে যেটি বলি সেটা যে শিক্ষকদের কর্মবিরতিতে, সব মিলিয়ে কিন্তু গোটা বরিশালে কিন্তু শিক্ষা কার্যক্রম এখন একদমই স্থবির হয়ে পড়েছে। যে তথ্যটি একটু আপনাকে জানাতে চাই, অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত যে পেনশন সংক্রান্ত স্কিম প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তকরণ এবং শিক্ষকদের প্রতি স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের যেই কার্যক্রম সেটা কিন্তু বরিশালেও চলছে। আমরা কিন্তু দেখছি যে দীর্ঘ কয়েকদিন যাবতই কিন্তু এরকমের কর্মবিরতি হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু এর কোনো সুষ্ঠু সুরাহা আমরা লক্ষ্য করিনি। তো এর মধ্যেই কিন্তু শিক্ষকরা বলছে যে তারা তাদের অনবরত যে কার্যক্রম সেগুলো তারা চালিয়ে যাবেন এবং কোনো ধরনের যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনও তৎপর রয়েছে। তবে এর মধ্যেই কয়েকদিন আগে বিশ্ববিদ্যালয়ের দুটি গ্রুপে যেই একটি মারধরের ঘটনা ঘটে, এরপরে প্রক্টর কার্যালয় থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা যারা রয়েছেন তারা যেন কোন ধরনের আন্দোলন সংগ্রাম করতে না পারে সে লক্ষ্যে প্রক্টরের অবহিত করতে হবে এমন একটি নোটিশ জারি করার পরে আমরা কিন্তু সেই কর্মচারীদের লক্ষ্য করিনি। তবে শিক্ষকরা কিন্তু আজকে ঠিকই এই কর্মবিরতিতে তারা রয়েছে। অপরদিকে যদি একটু বলতে চাই যে কোটা আন্দোলনের যে বিষয়টি সেটিও কিন্তু আমরা দেখেছি যে শিক্ষার্থীরা কিন্তু পুরো সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাম্পাস প্রদক্ষিণ করে এবং পুনরায় তারা সড়ক অবস্থায় নিয়েছে। যেহেতু বৃষ্টি পড়ছে সুতরাং বরিশাল সরকারি বিএম কলেজের শিক্ষার্থী রয়েছেন তারাও কিন্তু আমরা দেখেছি যে বরিশাল বিএম কলেজ শিক্ষার্থী তারা রাস্তায় সড়কে বের হয়েছে। এছাড়াও অন্যান্য উপজেলার যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানেও কিন্তু শিক্ষার্থীরা খন্ড খন্ড মিছিল করেছে, এমনটি আমাদের কাছে তথ্য রয়েছে। তো সব মিলে যেটি তাদের দাবি সেটা হচ্ছে যে কোটা আন্দোলনের ব্যাপারে যে উচ্চ আদালতের আদেশ, সেই আদেশের প্রতিবাদেই কিন্তু আজকে পুনরায় তারা এই কর্মসূচি দিতে বাধ্য হয়েছে, এমনটি জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সাথেই এই ছিল বরিশাল থেকে আমার কাছে সবশেষ তথ্য। সাকিব ও আরিফ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। সড়কে অবস্থান নিয়ে কোটা বিরোধী যে আন্দোলন চলছে এজন্যই রাজধানীর বিভিন্ন পয়েন্টে যানজটের সৃষ্টি হচ্ছে। তবে যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক বিভাগ আন্তরিকভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন ট্রাফিক বিভাগের জয়েন্ট কমিশনার এস.এম. মেহেদী হাসান। একই সাথে সনাতন ধর্মীদের রথযাত্রা, স্টুডেন্ট মুভমেন্টে ঢাকার দক্ষিণ অর্থাৎ পুরান ঢাকা, লালবাগ, গুলিস্তান, ওয়ারিসহ আশেপাশে বেশ কয়েকটি জায়গায় অতিরিক্ত যানজট হওয়ার সম্ভাবনার কথা জানান ট্রাফিক বিভাগের এই কর্মকর্তা। এসব রুটে বের হতে জনসাধারণকে অতিরিক্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ দেন তিনি। বেশ কিছুদিন ধরে এই আন্দোলন চলমান রয়েছে। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে বিশেষ করে শাহবাগ মোড় সেকেন্ড হাফ অপরাহ্নে মোটামুটি কিছুটা ব্লক থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি যে আমাদের এই সীমিত জনবল দিয়ে আমরা যত ইজিলি এই জনগণের যে স্বাভাবিক চলাচল এটি স্বাভাবিক রাখার চেষ্টা করে যাচ্ছি। উত্তরাঞ্চলের নদ নদীর পানি বাড়তে থাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। কুড়িগ্রামে পানি বাড়তে থাকায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এরই মধ্যে জেলার 60টি ইউনিয়নের প্রায় 2 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পানিতে ডুবে রয়েছে 6,500 হেক্টর ফসলের ক্ষেত। গাইবান্ধা 4 উপজেলার 50,000 মানুষ পানিবন্দী দিন কাটাচ্ছে। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। সিরাজগঞ্জে বন্যা কবলিত হয়ে পড়েছে 5টি উপজেলার 5,500 পরিবার। টাঙ্গাইলে 5 উপজেলায় প্রায় 30,000 মানুষ পানিবন্দী রয়েছে। সড়ক ভেঙে বাঁধ উপচে প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। জামালপুরে বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি বিপদসীমার 87 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে পানিবন্দী আছেন লাখেরও বেশি মানুষ। মৌলভীবাজার 5 উপজেলায় পানি দীর্ঘস্থায়ী বন্যায় রূপ নিয়েছে। এতে পানিবন্দী আছে 3 লাখেরও বেশি মানুষ। দর্শক, কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির সর্বশেষ অবস্থা জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। সার্বিক বন্যা পরিস্থিতির বিস্তারিত তথ্য কি আছে আপনার কাছে আমাদের সামনে তুলে ধরবেন? সাথী, আমি এখন দাঁড়িয়ে আছি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের বাহির কেদার এলাকায়। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার পিছনে যে বাঁধটি রয়েছে এটি হচ্ছে এলজিইডির ক্ষুদ্র পানি ব্যবস্থাপনা প্রকল্পের একটি বাঁধ। এই বাঁধটি কিন্তু সকালে ভেঙে গিয়েছে এবং
নতুন নতুন এলাকা কিন্তু প্লাবিত হচ্ছে। এছাড়াও আয়নালের ঘাট এলাকার একই উপজেলার সেখানেও কিন্তু একটি বাঁধ ভেঙেছে এবং আরও বিস্তীর্ণ এলাকা প্লাবিত হচ্ছে। আপনাকে জানিয়ে রাখছি যে বন্যার অবনতি ঘটেছে, কারণ হচ্ছে দুধকুমার নদীর পানি কিন্তু বেড়েই চলেছে। এখন কিন্তু দুধকুমার নদীর পানি বিপদসীমার 50 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও কিন্তু ধরলার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে ব্রহ্মপুত্রের পানি কিছুটা কমলেও এখনও কিন্তু বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে বন্যার পরিস্থিতির কোনো উন্নতির লক্ষণ নেই, অবনতির দিকে যাচ্ছে যতই সময় গড়াচ্ছে। আপনাকে জানিয়ে রাখছি যে জেলার প্রায় 60টি ইউনিয়নের প্রায় 2 লক্ষ মানুষ কিন্তু এখন পানিবন্দী হয়ে পড়েছে। অনেকেই 7 দিন, অনেকেই 5 দিন, অনেকে 4 দিন থেকে পানিবন্দী অবস্থায় রয়েছে। ফলে কিন্তু বানবাসী মানুষদের অনেকটা দুর্ভোগ নেমে এসেছে। তাদের খাদ্য এবং সুপেয় পানি সহ গোখাদ্যের কিন্তু সংকটে দেখা দিয়েছে। এদিকে প্রায় কিন্তু 6000 হেক্টর আবাদি জমি সেগুলো কিন্তু পানিতে নিমজ্জিত রয়েছে। ফলে কিন্তু এই সমস্ত জমির আবাদ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে বন্যার্তদের জন্য যথেষ্ট পরিমাণ ত্রাণ সহযোগিতা প্রদান করা হচ্ছে। আমরা খোঁজখবর নিয়ে দেখেছি যে প্রশাসনের পাশাপাশি ব্যক্তিগতভাবে সংগঠন থেকেও কিন্তু অন্যান্য সামাজিক যে সংগঠন রয়েছে এগুলো থেকেও কিন্তু বন্যার্তদের মাঝে ত্রাণ সহযোগিতা প্রদান করছে। তো বন্যার পানি যদি আরও বাড়ে তাহলে কিন্তু বন্যা পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে এবং মানুষের দুর্ভোগ কিন্তু বেড়ে যাবে। তো সাথে এই ছিল আমার কাছে কুড়িগ্রামের বন্যা নিয়ে সর্বশেষ খবরাখবর। ধন্যবাদ। খুলনার ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রবিউল ইসলামকে গুলি করে হত্যা করা হয়েছে। গেল রাতে খুলনার সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া এলাকায় তাকে গুলি করে দুর্বৃত্তরা। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি মোটরসাইকেলে করে ডুমুরিয়া থেকে খুলনায় যাচ্ছিলেন। রবিউল ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য, পরপর 3 বার শরাফপুর ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যান তিনি। গতকাল বিকেলে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় যোগ দিতে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফেরার পথে দুর্বৃত্তরা তার উপর হামলা করে। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।